পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছিস? For the last 2 days, we have discussed regarding the downstream processing. And in short form, this is termed as DSP. Now, in first step, after the fermentation takes place, if it is an extracellular product, okay, then the extracellular product are firstly go through a process that is named as solid liquid separation. Now, if it is an intracellular product, then it will be termed as, it will be go through an extra step, that is the isolation of the or release of the intracellular mass. But whatever the step is, whether the intracellular product or extracellular product, the product need to be concentrate, and this concentration is achieved through varieties of process. Among them, the first one is the evaporation technique. Okay, so in case of concentration, the first step is the evaporation, second is the ultrafiltration, third absorption, and fourth precipitation. Okay, so the concentration, evaporation actually means the after separation of solids from the liquid portion is called as broth filtrate, and varieties of components are mixed with that soluble part. The evaporators are used to evaporate particular product by using a apparatus which supply stream. This steam will separate the product, and with the vapor varieties of compounds comes out, and here the apparatus is fitted with a condenser where vapor are being condensed, and control equipment like temperature control equipment, evaporator, condenser equipment are integrated. তাহলে দেখ, প্রথম হচ্ছে যে আমরা যে কনসেন্ট্রেটটা পেলাম, সেই সরি আমরা যে ফিল্ট্রেটটা পেলাম, সেই ফিল্টারটা কোথায় আছে না সলিডকে লিকুইড থেকে সেপারেট করে দিয়েছি। সলিড কি ছিল না ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গাস এসবগুলো বা প্লান্ট সেল এসবগুলো বা অ্যানিমাল সেলস বা ইনসেক্ট সেলস ছিল, সেটাকে সেপারেট করে দিলাম। এবারে যে মিডিয়ামটাতে গ্রো করলো সেই মিডিয়ামটাতে ওর প্রোডাক্টটা ঢোকানো আছে। তো ওই প্রোডাক্টটাকে আলাদা করতে গেলে আমাদের প্রথম স্টেপ যেটা যেতে হবে সেটা হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশনের মাধ্যমে কি হবে না ফিল্টারটাকে আস্তে আস্তে রিমুভ, ফিল্টারের মধ্যে থাকা জল, বিভিন্ন রকমের কম্পোনেন্ট, ওয়াটার সলিউবলটাকে রিমুভ করা হবে। রিমুভ করে করে যেটা আমাদের দরকারি সেটাকে বার করে নেওয়া হবে। তো এইটা করা হয় একটা বিশেষ যন্ত্র দিয়ে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ইভাপোরেটর। ইভাপোরেটরের সঙ্গে কি লাগানো আছে না স্টিম তৈরি করা, টেম্পারেচার কন্ট্রোল করা, এই ইকুইপমেন্ট দুটো লাগানো আছে। ওকে,
তো টেম্পারেচার কন্ট্রোল, হিটিং করা, এইগুলো লাগানো আছে হচ্ছে গিয়ে ইভাপোরেটরের সঙ্গে। এবারে ইভাপোরেটর কত রকমের না, একটা হচ্ছে প্লেট ইভাপোরেটর। এই প্লেট ইভাপোরেটরের মধ্যে প্লেট লাগানো আছে ইভাপোরেটরের সঙ্গে, প্লেটের উপরে কেমিক্যালটা দেওয়া হয়, ফিল্ট্রেটটাকে দেওয়া হয়, ওইটাকে আস্তে আস্তে উপরে উঠিয়ে দেওয়া হয় চাপ দিয়ে, প্রেসার দিয়ে। এবারে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তখন ওইখান থেকে হিটিং এর ফলে জলগুলো বা যেগুলো মানে ইভাপোরেট করে যাবে সেইগুলো সেপারেট হতে থাকলো আর ওপরে গিয়ে কনসেন্ট্রেট হলো। এটাকে বলা হয় রাইজিং প্লেট ইভাপোরেটর। আরেকটা হচ্ছে গিয়ে উল্টো, ওপর থেকে ধীরে ধীরে নেমে আসবে, এইটা হচ্ছে ফলিং প্লেট ইভাপোরেটর। ওকে, আরেকটা হচ্ছে ফোর্সড ফিল্ম ইভাপোরেটর আছে, আরেকটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স ফিল্ম ইভাপোরেটর। তো এবারে লক্ষ্য করুন, এইটা হচ্ছে প্লেট ইভাপোরেটর। এই প্লেট ইভাপোরেটরটা লোহার স্ট্রাকচারের মধ্যে জয়েন্ট হয়ে আছে, এইগুলো হচ্ছে স্ট্যান্ড। এইবার এইখান থেকে লক্ষ্য কর, এইখানে একটা এইরকম স্ট্রাকচার আছে, এইটাতে ভেপার জেনারেটেড হচ্ছে, ঠিক আছে। এবারে প্রোডাক্টটাকে দেখ আমরা এখান থেকে বার করব, আর এইটা দিয়ে প্রোডাক্টটা ঢুকবে, হলো। আর এইখানটায় ধীরে ধীরে এসে কনসেন্ট্রেট হবে, কনসেন্ট্রেট হয়ে যাওয়ার পর সেইটাকে বার করে দেবে। তার মানে এইগুলো দেখ একটা একটা করে প্লেট লাগানো আছে, লক্ষ্য করছিস? এই প্লেটটার ভিতরে দেখ পার্ট করে দেওয়া আছে, যেখানে গরম ভেপারটা ঢুকছে দিয়ে চারিদিকে ছড়াচ্ছে। যদি এইদিকে ইনপুট করা হয়, এইদিকে নেমে আসে, তখন সেটাকে বলবো ফলিং প্লেট ইভাপোরেটর। আর যদি যে ফিল্ট্রেটটা এইখান থেকে ইনপুট করা হবে ওপরের দিকে উঠে যাবে, সেটাকে বলা হয় রাইজ প্লেট ইভাপোরেটর। ক্লিয়ার? ফর এক্সাম্পল দেখ, এইখানে ফিডটাকে দেওয়া হলো, ফিড মানে হচ্ছে ওই ফিল্ট্রেটটাকে, এবারে স্টিম দেওয়া হচ্ছে, প্লেট দিয়ে নিজে নিজে নেমে আসছে, এইখানে এসে জমা হচ্ছে, জমা হওয়ার পর এইখানে ভেপারটা ওপরের দিকে বেরিয়ে যাবে, প্রোডাক্টটা নিচের দিকে কনসেন্ট্রেট হবে। তো এটা হচ্ছে গিয়ে ফলিং প্লেট। হ্যাঁ, ফলিং প্লেট। আর যদি এইখান দিয়ে ইনপুট করা হয়, ওপর দিক দিয়ে বেরোয়, এইখানে ইনপুট করা হলো, ফিডটা এখানে আছে, এইখানে কনডেন্স হবে, কনডেন্স হওয়ার পর এইখান থেকে ভেপারটাকে বার করে নেওয়া হবে, উপরে তুলে দেওয়া হবে, আর নিচে জমা পড়বে, তখন সেটা হচ্ছে রাইস প্লেট ইভাপোরেটর। ক্লিয়ার? তাহলে প্লেট ইভাপোরেটর ইজ অফ টু টাইপ, ফলিং প্লেট ইভাপোরেটর অ্যান্ড রাইস প্লেট ইভাপোরেটর। এর সঙ্গে দেখ ইভাপোরেশন মানে ভেপার তৈরি করার যন্ত্র অ্যাড করা থাকবে, প্রোডাক্টটাকে এইখান থেকে বার করে নেওয়া হবে, এইটা ফলিং ফিল্ম। আর এইটা যদি এইখানে দেখ, এইখান থেকে প্রোডাক্টটাকে ঢুকানো হলো, এইটা প্রোডাক্টটা সেপারেট হয়ে যাবে, তাহলে এইটার হচ্ছে গিয়ে ইয়ে করা হয়, এই এইভাবে সেপারেট করা হয়। এবারে প্লেট ইভাপোরেটটা ভেপারটা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ, আর কোথায় আমরা ফিল্ট্রেটটা, লিকুইড ফিল্ট্রেটটা ঢুকাবো, তার উপরে ডিপেন্ড করে এটা ফলিং ফিল্ম, এই ফলিং ইভাপোরেটর, এটা হচ্ছে গিয়ে রাইজ ইভাপোরেটর। ওকে, নেক্সট এইবারে লক্ষ্য কর, এইখানে একটা ফ্লো দিয়ে ফিডটাকে ঢুকিয়ে দেওয়া হলো, আর এইখানে সেন্ট্রিফিউগাল মেশিন ঘুরছে, আর এখান থেকে প্রেসার ইভাপোরেশন করা হলো। তো এই যে এই করাটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স ইভাপোরেটর। তো দেখ, বা ফোর্স ফিল্ম ইভাপোরেটরও আছে, সেন্ট্রিফুগাল ফোর্স ফিল্ম ইভাপোরেটর আছে। তাহলে the machine is or four type: plate evaporator, forced falling flame evaporator, plate rise evaporator, falling flame evaporator, forced flame evaporator। ফোর্সড ফ্লিম মানে হচ্ছে মেকানিক্যালি ড্রিভেন লিকুইডটাকে ফোর্স করা হয়, যাতে
এক গরম জায়গা দিয়ে বেশি করে বারে বারে ওই লিকুইডটা ঘুরতে পারে। আরেকটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্সড ফিল্ম ইভাপোরেটর। ফিল্ম ইভাপোরেটর কিন্তু ওখানে সেন্ট্রিফিউগাল ফোর্স চালানো হয়, তার ফলে কি হবে, ওইখানে সেন্ট্রিফুগাল ফোর্স থাকলেই যেগুলো ডেনসিটির মধ্যে ডিফারেন্স কম আছে সেইগুলো ডিফারেন্ট লেয়ারে সেপারেট হতে থাকলো। লিকুইডটাকে ইভাপোরেট করলো প্লাস সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করা হলো, আরেকটাতে হচ্ছে ফোর্স ইউজ করা হলো প্লাস ফ্লেম ইভাপোরেটর। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ইউজ করা হয় লিকুইডটাকে একটা হিটিং প্লেটের উপর দিয়ে পাঠাবার জন্য, এবং এটা কনিক্যাল সারফেসের মাধ্যমে অটোমেটিক্যালি ইভাপোরেশন হয়। তাহলে দেখ, এইখানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ইভাপোরেটর, এইখানটা দিয়ে স্ট্রিম আসছে, এটা হচ্ছে গিয়ে ফিল্ম তৈরি হবে, ওইদিকে জমা হবে, সিমিলারলি হিটটাকে এদিক দিয়ে পাস করা হচ্ছে। এইটা যখন ঘুরবে তখন এইটা ভিতরের দিকে ঘুরতে থাকলো, তো এই ভেতর থেকে জিনিসগুলো এইখানে এসে জমা হবে, তারপরে একটা জায়গা দিয়ে এটাকে বার করে নেওয়া হবে। তাহলে এইটা হচ্ছে রোটেটরি স্যাপ, এটা স্টিম ঢুকছে, হ্যাঁ, আর এইটাতে হচ্ছে গিয়ে পাইপ যেখান দিয়ে ফিল্ট্রেটটা ঢুকছে, ঢোকার পর এইটাকে এই দিকে জমিয়ে নিয়ে এখানে বার করে নেওয়া হয়, সেটাকে বলা হয় কনসেন্ট্রেট। আর এইখানটায় ভেপার থাকে, ভেপারটাকে বার করে নেওয়া হয় এদিকে। আর এটা হচ্ছে গিয়ে রোটেটিং স্যাপ, যার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স হয়। অটোমেটিক্যালি বুঝতে পারছিস যে এইখানে হাই ভেপারাইজেশন রেট আর পার ইউনিট এরিয়া অনেক বেশি বলে কনসেন্ট্রেট তৈরি করার পরিমাণটাও বেশি। তা এইখানটায় যদি দেখিস তাহলে দেখতে পাবি এইখানে স্টিমটা গেল, এটা ফ্লিমটা এইখানে তৈরি হচ্ছে গিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা ভেপার হয়ে এই সারফেসটার দিকে চলে আসবে, এইখান থেকে এটাকে কালেক্ট করে ভেতরে ঢোকানো হবে। ওকে, তাহলে দেখ, the first step of separating the filtrate into concentrated form by removing the other impurities is called concentration, which is a very important step in downstream processing. If concentration is not being done properly, then the product quality will not achieve. So, the concentration is done by evaporation. Evaporation is being applied through four different methodologies. One is rising film plate evaporator. The second one is falling film plate evaporator. The third one is forced film rising plate evaporator. The fifth one is centrifugal force flame evaporator. তাহলে ইভাপোরেশন করতে গেলে আমরা একটা কি লাগবে না, ইভাপোরেটর লাগবে। ইভাপোরেটর লাগার পর ওই ইভাপোরেটর থেকে যে ভেপারটা বেরিয়ে আসবে সেটা কোথায় অ্যাপ্লাই হবে না, একটা ফিডের মধ্যে। ফিডটা কি না, ফিল্ট্রেটটা। ফিল্ট্রেট থেকে আস্তে আস্তে ওটা যখন নামছে, ইভাপোরেশনের ফলে ওখান থেকে অন্যান্য জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, আর আমাদের পছন্দের জিনিসগুলো নিচে ড্রপ ওয়াইজ পড়তে রইল, এবারে ওখান থেকে কালেক্ট করা হবে। এইটা হচ্ছে ফলিং ফিল্ম ইভাপোরেটর। সিমিলারলি উল্টোটা করা হয়, যে নিচের দিক থেকে আস্তে আস্তে উপরে তুলে দেওয়া হয় ফিডগুলোকে প্রেসার দিয়ে, এবং হিটিং এর ফলে বিভিন্ন জিনিস আস্তে আস্তে উড়ে যায় এবং ওপরে গিয়ে কনসেন্ট্রেট কন্ডিশন তৈরি করে, সেটা হচ্ছে রাইজিং ফিল্ম ইভাপোরেটর। থার্ড হচ্ছে গিয়ে ফোর্সড ফিল্ম ইভাপোরেটর। ফোর্সড ফিল্মের ক্ষেত্রে এক পাম্প দিয়ে ফোর্স তৈরি করা হয়, সেই ফোর্সটা অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে ফিল্ট্রেটটার উপরে। ফিল্ট্রেটটা একটা ভেপার চেম্বারে যায়, সেইখানে ওপর দিকে ওঠার সময় আস্তে আস্তে ও সেপারেট হয়। তার মানে এটা হচ্ছে রাইজিং ফিল্ম ফোর্সড ইভাপোরেটর।
ফোর্থ হচ্ছে গিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল্ম ইভাপোরেটর। এইখান দিয়ে ফিডটাকে পাস করানো হলো, এইখানে স্ট্রিম পাস করানো হলো, এই পুরো চেম্বারটাতে স্টিমে ভর্তি হয়ে আছে এবং এইটা ঘুরছে। অ্যাজ এ রেজাল্ট এখান থেকে আস্তে আস্তে পার্টিকেলের ডেন্সিটি অনুযায়ী সেপারেট হয়ে যাবে। সেই সেপারেট হয়ে যাওয়া জিনিসগুলোকে আমরা এক জায়গায় নিয়ে উইথ টাইম এটাকে বার করে নেব। দিস ইজ কল্ড সেন্ট্রিফিউগাল ফোর্স ইভাপোরেটর। ওকে, সো what we learned that in making the concentrate of the filtrate, the first process is a evaporation. The evaporation technique is being applied through four machinery where vapor is the only applied. The second one is the force being applied. Vapor is common in all four cases. The another case is the force is being applied, and the last one is the centrifugal force. In out of these four, the best result we will get in centrifugal force film evaporator. Okay, তাহলে তোরা পেলি আপাতত ফার্স্ট পয়েন্টের সেইখানে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটকে করার জন্য ইভাপোরেশন টেকনিক ইউজ করা হচ্ছে। ইভাপোরেশন টেকনিকের সঙ্গে যুক্ত ইনস্ট্রুমেন্টটা হচ্ছে গিয়ে একটা ভেপোরাইজার। সেই ভেপোরাইজারের সঙ্গে যুক্ত হচ্ছে গিয়ে একটা হিটিং কন্ট্রোল এলিমেন্ট। ওকে, তো এইটা চার রকম উপায় করা যেতে পারে: ফলিং প্লেট, রাইজিং প্লেট, ফোর্স রাইজিং প্লেট, আর হচ্ছে হরাইজন্টাল সেন্ট্রিফুগাল ফোর্স ফিল্ম ইভাপোরেটর। এই চারটে উপায়ে করা যেতে পারে। ওকে, নাও ইনটু দ্য নেক্সট, দ্যাট ইজ লিকুইড লিকুইড সেপারেশন। দ্যাট after fermentation we need to separate those non-dissolved substance by liquid solid separation. After that we need to concentrate. Now in making the concentration we have to, here only liquid is present, so two liquid, one in first liquid what is called the filtrate having the desired chemical. Now this desired chemical have to separate from the mixture into a specific liquid. So this is called liquid liquid separation. In this case two liquid phases are used, and one the what we want to separate, based on that the another liquid are being selected based on its polarity. So the first one is the physical extraction. Here non-ionizing compounds are being separated, and this separation is based on whether we are going to separate low molecular weight or high molecular weight. The low molecular weight are being separated by physical extraction. Dissociation extraction, dissociation means breaking down of the compound. Reactive extraction means reaction with another compound to make a particular type of compound. For example, addition of phosphorus compound or addition of amine compound, aliphatic amine compound, means reactive. And supracritical extraction, supracritical fluid extraction, these are the four types of extraction methodology are being utilized for low molecular weight compounds, especially lipophilic molecules. দেখ বাংলায় লিপোফিলিক মানেই হচ্ছে লিপিডে সলিউবল, লিপিড হচ্ছে কম পোলার। তাহলে কম পোলার হলে, পোলার যদি কম হয় তাহলে জলে ডিজলভ হবে না,
কিন্তু যখন আমরা এই ফিল্ট্রেটটাকে তৈরি করেছি, মানে ইস্ট দিয়ে একটা ফার্মেন্টেশন করিয়েছি, সেই ফার্মেন্টেশনের মধ্যে ধরে নে এনজাইম লাইপেজ আছে, বা ধরে নে একটা ফ্যাটি অ্যাসিড আছে বিউটারিক অ্যাসিড। তো ওই বিউটারিক অ্যাসিডটা, বা ধরে নে আছে হচ্ছে 12 কার্বনের একটা ফ্যাটি অ্যাসিড হুইচ ইজ এসেনশিয়াল ফর আস, হ্যাঁ, বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। এবারে এইখান থেকে ওই জলটার মধ্যে থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটাকে আমাকে অন্য এক জায়গায় নিয়ে চলে আসতে হবে ইন লিকুইড, ইন পিওর ফর্ম। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা যে লিকুইডের মধ্যে ডিজলভ হবে সেই লিকুইডটাকে ইউজ করতে হবে। এইখানে এই যে লিকুইড বলছি, এটা একটা হচ্ছে সলভেন্ট। সেই সলভেন্টের মধ্যে আমরা সলভেন্ট এবং ওই লিকুইডটার কি ক্যারেক্টারিস্টিক্স ফিচার, তার উপরে ভিত্তি করে আমরা ডিফারেন্ট এক্সট্রাকশন প্রসিডিওর নিই। যদি নন আয়োনাইজিং কম্পাউন্ড হয়, মানে ওর মধ্যে চার্জ নেই, Na+Cl- এর মতন চার্জ নেই, নন আয়োনাইজিং হয়, তখন সেটা হচ্ছে ফিজিক্যালি এক্সট্রাক্ট করা হয়, ফিজিক্যাল এক্সট্রাকশন। এবারে দেখ, অপোজিট আয়োনাইজিং কম্পাউন্ড হলে ডিসোসিয়েশন এক্সট্রাকশন করা হয়। যদি কম্পাউন্ডটা খুব মানে কম্পাউন্ডটা একটা ক্যারিয়ার মলিকুলের সঙ্গে রিয়াক্ট করানো হয়, যাতে যে যার হাই সলিউবিলিটি থাকবে ওয়াটারে, তখন দেখ ভালো করে বুঝবি, আমরা জল থেকে ওই মেটেরিয়ালটাকে ভালো করে বার করতে পারছি না, তার জন্য কি করলাম, ওই কেমিক্যালটাকে একটা স্পেসিফিক রিয়াকশন করালাম, রিয়াকশন করিয়ে একটা কনভার্টেড কম্পাউন্ড করলাম। এবারে ওর জলের মধ্যে হেভিলি গুলে থাকা মানে হচ্ছে পোলারিটি ছিল, হেভি পোলার ছিল, সেটাকে আস্তে আস্তে কম্পারেটিভলি কম পোলার করলাম বাই রিয়াকশন। তারপরে কম পোলার করার পর ওইটা এমন একটা সলভেন্ট ইউজ করলাম যেটা কম পোলার, বেশি নন পোলার, সেইখানে কি হবে, ওই মলিকুলটা আস্তে আস্তে চলে যাবে। আরেকটা হচ্ছে গিয়ে সুপ্রা ক্রিটিক্যাল ফ্লুইড। সুপ্রা ক্রিটিক্যাল মানেই হচ্ছে গিয়ে যে একটা টেম্পারেচার যেখানে কোনো জিনিস লিকুইড হিসেবে থাকতে পারে, ওই টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলে ওইটা আবার গ্যাসিয়াস ফর্মে চলে যাবে। হ্যাঁ, তো মানে সুপ্রাক্রিটিক্যাল ফ্লুইড ইজ এক্সিস্ট, ক্যান এক্সিস্ট ইন liquid as well as in gaseous form. If we increase the critical temperature, then it become gas, and whenever we lower down the critical temperature, then it become the liquid. ফর এক্সাম্পল, কফি বিন থেকে যখন ক্যাফিন ইউজ বার করা হয়, তখন সুপ্রা ক্রিটিক্যাল টেম্পারেচার ইউজ করা হয়, বা ফ্লাওয়ারের পিগমেন্টটাকে যখন বার করা হয়, তখন সুপ্রা ক্রিটিক্যাল কেমিক্যাল ইউজ করা হয়, স্পেশালি কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয় সুপ্রা ক্রিটিক্যাল টেম্পারেচারে। এবারে দেখ, যেই আমার লো টেম্পারেচার, সেখানে ক্যাফিনটা ঢুকে লইল, হলো, যেই আমি এটাকে গ্যাস করে দিলাম, ক্যাফিনের দানাগুলো পড়ে গেল, বাকি গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে গেল। তাহলে লিকুইড লিকুইড এক্সট্রাকশনের ক্ষেত্রে আমরা দুটো লিকুইড ইউজ করব। কেমন না, এটাকে বলা হয় সলভেন্ট এক্সট্রাকশন। এবারে কেন, কেমন ভাবে, কি রকম উপায়, না, দুটো জিনিস আছে, হাই মলিকুলার ওয়েট আছে, লো মলিকুলার ওয়েট আছে। লো মলিকুলার ওয়েটের মধ্যে লিফোফিলিক কম্পাউন্ড আছে, আবার হাইড্রোফিলিক কম্পাউন্ড আছে, মানে জলে দ্রবীভূত, জলে দ্রবীভূত নয়। এবারে প্রথম টার্গেটটা নিচ্ছি লো মলিকুলার ওয়েট। লো মলিকুলার ওয়েটটাকে ফিজিক্যালি দুটো সলভেন্টের মধ্যে সেপারেট করে নিতে পারি, সেটাকে বলছে ফিজিক্যাল সেপারেশন। নেক্সট হচ্ছে ডিসোসিয়েটিভ সেপারেশন বা ডিসোসিয়েশন এক্সট্রাকশন। এটাতে হচ্ছে গিয়ে জেনারেলি ওই কম্পাউন্ড গুলোকে সেপারেট করা হয় যেগুলো আয়োনাইজেবল। রিঅ্যাক্টিভ জিনিসটা হেভিলি সলুবল হয়ে আছে ফিল্ট্রেটটার মধ্যে, এবারে ওই ফিল্ট্রেটের মধ্যে ওই কেমিক্যালটাকে স্পেসিফিক্যালি আরেকটা কেমিক্যাল দিয়ে কনভার্ট করে দেওয়া হলো, তারপরে ওর পোলারিটি চেঞ্জ হলো, তখন আরেকটা সলভেন্টের মধ্যে গিয়ে আমরা ওটাকে ডিজলভ করব, যেমন হচ্ছে অর্গানিক অ্যাসিডস। সুপ্রাক্রিটিক্যাল
টেম্পারেচার এক্সট্রাকশন, সেটাতে কার্বন ডাইঅক্সাইডকে হেভি টেম্পারেচারে ইউজ করা হয়, তখন ও লিকুইড থাকে, লিকুইডের মধ্যে কিছু জিনিস গুলে গেল, তারপরে ওইটা যখন একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম তখন ওটা গ্যাস হয়ে গেল, গ্যাস থেকে সলিড পার্টিকেলটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যদি আলাদা না হয় তখন আবার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করতে হবে। এবারে দেখ, হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড, হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডের মধ্যে জেনারেলি পরে হচ্ছে প্রোটিন আর এনজাইম। এইখানে দুটো অ্যাকুয়াস ফেজকে ইউজ করা হয়, দুটোই জলে গোলা ফেজ, এবং এইখানে পলিমার নেওয়া হয় পলিইথিলিন গ্লাইকল এক, 2 নম্বর আরেকটা সল্ট নেওয়া হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এইবারে অ্যামোনিয়াম সালফেটের মধ্যে প্রোটিন, মানে অ্যামোনিয়া সালফেট আর পলিইথিলিন গ্লাইকল নিলাম, দিয়ে আমরা যেটা সেল ফাটিয়েছিলাম, ভালো করে ভাববি, সেল ফাটালেই ভিতর থেকে অনেক রকমের প্রোটিন বেরিয়ে আসবে। এই প্রোটিন গুলো হাই মলিকুলার ওয়েট, তারা দুটো ফেজের মাধ্যমে সেপারেটেড হয়ে যাবে। আরেকটা হচ্ছে গিয়ে জলের মধ্যে আমরা ডিটারজেন্ট দিলাম, তার ফলে গোল গোল এগ্রিগেট তৈরি হবে, সারফেক্টেন্ট মলিকুল। হ্যাঁ, যেই সারফেক্টেন্ট মলিকুলটা দেওয়া হলো এবং ওয়াটারটার মধ্যে থেকে ওই প্রোটিন দানাগুলো বা এনজাইম দানাগুলো ওই গোল গোল মিসিলির গায়ে গিয়ে লেগে যাবে, তখন আমরা ওটা থেকে এক্সট্রাক্ট করব, সেটা হচ্ছে রিভার্স মিসেলির স্টেপ, মিসেলির সিস্টেম। Okay, so the first process is there, that is evaporation. That evaporation we performed by means of one rising plate, falling plate, force film, and centrifugal force film evaporator. In case of liquid-liquid extraction, transferring of desired part into means solute from one phase to another phase. This is being achieved by two separate ways. If it is a low molecular weight, then physical extraction, dissociation extraction, reactive extraction, and supracritical extractions are being followed. But if the desired product or solute which having high molecular weight, then water separation occurs. Within the water separation occurs, but addition of polyethylene glycol and addition of ammonium sulfate will helps in separating the two different molecular weight into phase of water. তার মানে দেখ, আমরা একটা জায়গায় পলিইথিলিন গ্লাইকল নিলাম প্লাস অ্যামোনিয়াম সালফেট নিলাম, তার মধ্যে প্রোটিন ঢেলে দিলাম এবং জল থাকলো, জলের মধ্যে বাকিগুলো চলে গেল, পলিইথিলিন গ্লাইকল আর অ্যামোনিয়াম সালফেটের মধ্যে প্রোটিনগুলো আটকে গেল। ক্লিয়ার? রিভার্স মিসেলির ক্ষেত্রে কি হয়, ছোট ছোট দানা তৈরি করা হয়, সেই দানাটার গায়ে মানে সারফেক্টেন্ট ইউজ করে, সাবান ইউজ করে গোল 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 হাওয়ার দানা তৈরি করা হয়, এনজাইম গুলো ওই রিভার্স মিসেলির গায়ে লাগে, তারপরে ওই মিসেলিগুলোকে তুলে নেওয়া হয়, এনজাইমটাকে তার থেকে পিউরিফিকেশন করা হয়। ওকে, এবারে দেখ, তার মানে একটা জিনিসে পিউরিফিকেশন করার জন্য কি করা হচ্ছে না, লিকুইড লিকুইড এক্সট্রাকশন করা হচ্ছে। এইখানে ডিজায়ার প্রোডাক্ট মিন্স আমার যেটা তৈরি হয়েছে ফার্মেন্টেশনের মাধ্যমে, সেই সলিউটটাকে এক লিকুইড ফেজ থেকে অ্যানাদার লিকুইড ফেজে চল পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবারে লিকুইড ফেজটা কি, জল থেকে ইথিলিন ক্লোরাইড, এই মিথিলিন ক্লোরাইড, জল থেকে অ্যাসিটন, জল থেকে ইথাইল অ্যাসিটেট, জল থেকে হেক্সেন, জল থেকে মিথাইল অ্যালকোহল, জল থেকে ইথাইল অ্যালকোহল, এরকম ভাবে ট্রান্সফার করে দেওয়া হবে। এইবারে জল থেকে যখন ইথাইল অ্যালকোহলে ট্রান্সফার করা হলো, তখন কি হবে, জলে যেটা জল থেকে ওই পোলারিটির উপরে নির্ভর করে কম্পাউন্ডটা ইথাইল অ্যালকোহলে চলে গেল। ঠিক আছে, ইথাইল অ্যালকোহলটাই যে চলে গেল,
তেমনি ইথাইল অ্যালকোহলের লেয়ারটাকে আমি সেপারেট করে নিলাম, মিশানোর পর সেপারেট করে নিলাম, সেপারেট করে নেওয়ার পর ওখান থেকে ইভারপোরেট করে দিলে ওই কেমিক্যালটা ওখানে থাকলো। এইবারে দেখ এইখানে একটা পদ্ধতি আছে, এক্সট্রাকশন অফ লো মলিকুলার ওয়েট প্রোডাক্ট বাই ইউজিং organic solvent. Generally lipophilic compound can be conventionally extracted by using organic solvent. এখানে কিন্তু দুটো জলের ফেজ নেওয়া হচ্ছে না, দুটো জলের ফেজ উইথ পলিইথিলিন গ্লাইকল অ্যান্ড অ্যামোনিয়াম সালফেট ইউজ করা হচ্ছে প্রোটিন কিংবা এনজাইমের জন্য, অথবা সারফেক্টেন্ট ইউজ করা হচ্ছে এনজাইমের জন্য। এবারে দেখ লিপোফিলিক মলিকুল মানে হচ্ছে জলে সলিউবল নয়। এই প্রোডাক্ট লো মলিকুলার ওয়েট, এটা হচ্ছে হাইড্রোফোবিক ফিলিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু ভালো মেথড নয়, জলে গুলে থাকার যেগুলো জিনিস। তাহলে কি কি ভাবে করা হয়? ফিজিক্যাল এক্সট্রাকশন, এখানে দুটো লিকুইড ফেজকে মিশিয়ে দেওয়া হয়, যেটা মানে ঝাঁকালে মিশবে আর ঝাঁকানোটা বন্ধ করে দিলে ওই একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে সেপারেট হয়ে যাবে। এখানে কোন জিনিসগুলো ঢুকে যাবে? নন আয়োনাইজিং কম্পাউন্ড। এবারে ডিসোসিয়েশন এক্সট্রাকশন, এখানে আয়োনাইজেবল কম্পাউন্ড গুলো ওই রকম দুটো সলভেন্ট নেওয়া হবে, একটা থেকে ডিসোসিয়েট করে আরেকটাতে ঢুকে যাবে। মানে ওই যেই ঢুকলো, ধরে নে এরকম হলো একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভ আয়নটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, সেটাই হচ্ছে গিয়ে আমার মেডিসিনালি ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এবারে মেডিসিনালি ইম্পর্টেন্ট কম্পাউন্ডটাকে ডিসোসিয়েটেড কন্ডিশনে আরেকটা জায়গায় চলে গেল। ক্লিয়ার? বা ধরে নে সেফালোস্পোরিন এর অ্যানায়নিক পার্ট আর আরেকটা ক্যাটায়নিক পার্ট আছে। তো জলের সঙ্গে আমি একটা সলভেন্ট ইউজ করলাম, এই সেফালোস্পোরিনের অ্যানায়নিক পার্টটা যেটা ফিল্ট্রেটে ছিল সেখান থেকে চলে গেল আরেকটা সলভেন্টের মধ্যে। তখন কি পড়ে রইল না, পড়ে রইল হচ্ছে সেফালোস্পোরিনের অ্যানায়নিক পার্টটা। আমি শুধু হাইড্রোজেন দিয়ে ট্রিট করে ওটাকে অ্যান্টিবায়োটিকে কনভার্ট করে দেবো, এটা হচ্ছে ডিসোসিয়েশন এক্সট্রাকশন। আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ এক্সট্রাকশন, আগেরটাতে ভাঙা হচ্ছিল জেনে বুঝে, আর এখন হবে গিয়ে অ্যাডিশন করা হবে, সেই অ্যাডিশন করা হবে ফসফরাস কম্পাউন্ড কিংবা অ্যালিফেটিক অ্যামাইন। এইগুলো অ্যাড করলেই ওইগুলো কি হবে, ওই সলিউবল হবে ওয়াটারে কিংবা অর্গানিক অ্যাসিডসে। মানে অর্গানিক অ্যাসিড বা এইসবগুলো ওয়াটারে সলিউবল হবে। কি দিয়ে যুক্ত করব না, ফসফরিক কম্পাউন্ড আর অ্যালিফেটিক অ্যামাউন্ট। এবারে সবচেয়ে মজাদার এবং খরচ সাপেক্ষ কিন্তু সবচেয়ে সুটেবল, সেটা হচ্ছে এইখানটায় এক্সট্রাকশনটা করা হয় গ্যাস লিকুইড করে, লিকুইডে সলিউবল করা হয়, দিয়ে টেম্পারেচার বাড়িয়ে গ্যাস করে দেওয়া হয়, তখন সেই জিনিসটা গ্যাসের মধ্যে ঢুকিয়ে থাকে। তুই যদি ওই গ্যাসটাকে কোনো চেম্বারে নিয়ে গিয়ে কিছুক্ষণ ধরে হোল্ড করে রাখিস বা সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করিস, তাহলে গ্যাস থেকে ওই যে জিনিসটা ঢুকেছিল আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা, সেইটা সেপারেট হয়ে যাবে। দিস ইজ দ্য way we separate liquid. Another two methods are there for high molecular weight compound, বিশেষভাবে প্রোটিন এবং এনজাইম। এবারে এই প্রোটিনগুলো ইউজ করার জন্য, মানে প্রোটিনটাকে অ্যাক্টিভ রাখার জন্য অর্গানিক সলভেন্ট ইউজ করা হয় না, কারণ কি প্রোটিন তার ফাংশনাল অ্যাক্টিভিটিটা নষ্ট করে ফেলবে। তাহলে টু ফেজ ইউজ করা হয়। টু ফেজটা একটু স্লো ফেজ, এখানে একটা ফেজ পলিমার অ্যাড করা হলো সল্ট, অথবা একটা সল্ট সলিউশন প্লাস পলিমার অ্যাড করা হলো, আর আরেকটা হচ্ছে কি আমার ব্রথটা রয়ে গেল। এবং এইটা থেকে যখন ব্রথটা থেকে যেখানে আগে ব্যাকটেরিয়া তৈরি করে রেখেছে সেইটা যদি এর মধ্যে ঢালি, তখন এনজাইম আর প্রোটিনগুলো এর এই পলিইথিলিন গ্লাইকল আর অ্যামোনিয়াম সালফেটের দ্রবণটার মধ্যে রয়ে যাবে, বাকিগুলো সব অ্যাকুয়াস স্পেস থেকে মানে চলে যাবে। কিন্তু এটা হচ্ছে কিন্তু টাইম। আর স্টেবল এগ্রিগেট করা হয় সারফেক্টেন্ট মলিকুল দিয়ে, ওয়াটার ইন অর্গানিক সলভেন্ট। এইখানে
অ্যাকুয়াস মিডিয়াম থেকে রিভার্স মিসেলি করে অর্গানিক সলভেন্টের মধ্যে ট্রান্সফার করা হয়, জেনারেলি এনজাইম এই ক্ষেত্রে ইউটিলাইজ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে কি ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন, তো ফিল্ট্রেশনের ক্ষেত্রে দেখ, আমাদের দরকারি কম্পাউন্ডটা আমরা ফিল্টার করে আলাদা করে নিতে পারি। দেখ, সলিড লিকুইড সেপারেশনের ক্ষেত্রেও ফিল্ট্রেশন ছিল, কিন্তু এইখানে হচ্ছে একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড মানে আলাদা করে নেবো ফিল্ট্রেশন ইউজ করে। তো শুধু ফিল্ট্রেশন ইউজ করতে পারি, অথবা ফিল্ট্রেশন প্লাস এভাপোরেশন ইউজ করতে পারি, অথবা ফিল্ট্রেশন প্লাস সলভেন্ট এক্সট্রাকশন ইউজ করতে পারি। তার মানে আগের দুটো প্রসেসকে ফিল্ট্রেশনের সঙ্গে যদি অ্যাড করি, তাহলে দেখা যায় অনেক বেশি পিউরিফাইং ফর্মে মেটেরিয়ালটা জমলো। এবারে এই ফিল্ট্রেশন করার জন্য দরকারি জিনিস হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যে একটা পার্টিকেলকে রাখবে ধরে, আরেকটা পার্টিকেলকে ওই পোর সাইজের উপরে নির্ভর করে পাস করিয়ে দেবে। তার মানে পোর সাইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট ইজ the filter by which we will make the material of the filter. That is, either the filter material is made up of polymeric substances like polyether sulfone or polyvinyl difluoride. Huh? Even microfilter and ultrafilter are also used for the purpose of separating the chemical. এবারে মাইক্রোফিল্টার এবং মাইক্রোফিল্টার আর আল্ট্রাফিল্টার একে অটোক্লেভ করা সোজা, কিন্তু পলি ইথার সালফোন দিয়ে তৈরি ফিল্টার অথবা পলিভিনাইল ডাইফ্লোরাইড দিয়ে তৈরি ফিল্টারকে স্টেরিলাইজ করা কষ্টকর। এবারে দেখ, এই ফিল্টার টেকনিকটাকে একটু ইমপ্রুভ করা হয়েছে। কি করে না, ফিল্টার টেকনিকটাকে ইমপ্রুভ করা হয়েছে, ফিল্ট্রেশনটাকে তো রাখাই হয়েছে, প্লাস আয়ন এক্সচেঞ্জ ওর মধ্যে অ্যাডিশন করা হয়েছে। মানে ধরে নে, পলিভিনাইল ডাইফ্লুরাইড দিয়ে তৈরি মেমব্রেনটার সঙ্গে এমন একটা ক্যাটায়ন অথবা অ্যানায়ন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে অপোজিট জিনিসটা ওর মধ্যে গিয়ে অ্যাটাচ করে যায়। তাহলে ওই পোরাস মেমব্রেনের মধ্যে দিয়ে আয়ন এক্সচেঞ্জ গ্রুপ যদি অ্যাড করা থাকে, তখন সেটাকে বলবো মেমব্রেন অ্যাডসর্বসার। মেমব্রেনের মধ্যে ধরে রেখে দিল, and it will retain a particular type and it will free certain other type based on the ion exchange and filtration. দেখ, ফিল্টার করে আমি কিছু জিনিস বার করে দিলাম, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে ওটাকে ধরে রেখে দিলাম, এটা হচ্ছে মেমব্রেন অ্যাডসর্পশন। এবারে সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে প্রি ভেপোরাইজেশন। এখানে কি হয়, ফিল্ট্রেশন টেকনিক উইথ ইভাপোরেশন এটাকে অ্যাপ্লাই করা হয়। এখানে ভোলাটাইল কম্পাউন্ড জেনারেলি সেপারেট করার জন্য এই ব্যবস্থাটা রাখা হয়, ভোলাটাইল কম্পাউন্ডের জন্য। আর থার্ড হচ্ছে প্রিস্ট্রাকশন। পারস্ট্রাকশনের ক্ষেত্রে ফিল্ট্রেশন প্লাস সলভেন্ট এক্সট্রাকশন এই দুটোকে ইউজ করা হয়েছে। এইখানে মানে সলভেন্ট এক্সট্রাকশন করে কম্পাউন্ডটাকে রিকভারি করার ইয়ে করা হয়েছে বাই রিকভারি করার মেথডটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এবারে দেখ, ফিল্ট্রেশন হলো আমরা সলভেন্ট এক্সট্রাকশন, লিকুইড এক্সট্রাকশন করেছি, আর আরেকটা হচ্ছে গিয়ে আমরা করেছি ইভাপোরেশন। ওকে, দ্য লাস্ট বাট ওয়ান ইজ দ্য প্রেসিপিটেশন। মানে হচ্ছে সলিউশনের মধ্যে থাকা সলুবল গুলোকে ইনসলুবল ফর্মে নিচে ফেলে দেওয়া। তো এই ইনসলুবল
ফর্মে ফেলে দিতে গেলে এক হচ্ছে প্রেসিপিটেশন টেকনিক ইউজ করতে হয়। এই প্রেসিপিটেশন টেকনিকটার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার টাইপ অফ কেমিক্যাল ইউজ করতে হয়, যেমন হচ্ছে নিউট্রাল সল্ট, অ্যামোনিয়াম সালফেট, অর্গানিক সলভেন্ট প্রেসিপিটেশন ইউজ করা হয়, হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস ইউজ করা হয় পলিমার হিসেবে, সেটা আয়নিক হতে পারে, নন আয়নিকও হতে পারে। টেম্পারেচার ইউজ করা হয়, পিএইচ ইউজ করা হয়, অ্যাফিনিটি ইউজ করা হয়, লাইগ্যান্ড ইউজ করা হয়, দুটো কেমিক্যালকে আরেকটা মানে সেপারেট করে দেওয়ার জন্য। তো প্রেসিপিটেশন মানি হচ্ছে যে সেপারেশন অফ সার্টেন মলিকুলার ওয়েট কম্পাউন্ড ফ্রম আদার। নাও here we have to add certain chemical. For example, when ammonium sulfate is added, it will precipitate protein. Why? Because the ammonium sulfate will increase the hydrophobic interaction between the protein molecule. And you know the proteins are made up of certain amino acids, and that's amino acids may be polar or non-polar, acidic or basic. This acidic, basic, or hydrophobic or hydrophilic, these chemical can be applied to separate protein. For example, in a mixture of protein, five proteins are there, one having six non-polar amino acids, another having four non-polar amino acids, and another having two non-polar amino acids. Whenever you apply ammonium sulfate, the six non-polar amino acid compound will precipitate early, then four non-polar amino acid containing compound will precipitate, then two will precipitate. Similarly, we can also use certain solvent like ethanol, acetone, propanol that will interact with the dielectric constant of the medium, and it will change the electrostatic interaction between the protein molecule, and this will lead to precipitation of the molecule. The third one is the polyethylene glycol, is a polymer, non-ionic polymer. And non-ionic polymer, whenever applied, it will increase the water, uh, it will reduces the water availability to the protein, so it will not dissolve easily and it will separate from the water. Similarly, non non-polar polymer, ionic polymer are there. These ionic polymer are the polyacrylic acid or polyethylene amine, which reacts with, as it is ionic, it reacts with opposite charge amino acids and causing neutralization, so the molecule will separate from the water. The increase in temperature, specifically in thermophilic protein, heat sensitive protein, change in pH can lead to protein precipitation. Affinity precipitation is being done by antigen antibody, and precipitation by ligand is done in a selective way. তো প্রেসিপিটেশন মিন্স সেপারেশন। তোরা প্রেসিপিটেশন করেছিস লেড সালফেটের প্রেসিপিটেশন, লেড ক্লোরাইডের প্রেসিপিটেশন, এইসবগুলো যখন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে করেছিস মিন্স হচ্ছে সলিউশন থেকে ওর নিচে পড়ে যাবে। তাহলে নিচে পড়ে গেলে আমাদের এইখানে সলিউশনটার মধ্যে আছে হচ্ছে প্রোটিন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, হতে পারে ফ্যাট, হতে পারে কার্বোহাইড্রেট। এবারে কার্বোহাইড্রেট আর প্রোটিনের হেভি সলিউবিলিটি ইন ওয়াটার, অতটা সলিউবিলিটি ফ্যাটের নাই বা নিউক্লিক অ্যাসিডেরও নাই। তো আমরা কি করব, প্রেসিপিটেশন ফেলতে গেলে আমাদের পার্টিকুলার জিনিসকে অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, অ্যামোনিয়াম সালফেট অ্যাপ্লাই করতে পারি, ইথানল, প্রোপানল বা অ্যাসিটন অ্যাপ্লাই করতে পারি, বা পলিইথিলিন গ্লাইকলের মতন আয়নিক পলিমার ইউজ করতে, নন আয়নিক পলিমার ইউজ করতে পারি, যে
জল বিদ্বেষী করে দেবে, প্রোটিনটাকে দিয়ে নিচের দিকে ফেলে দেবে। চার্জ পলিমার ইউজ করতে পারি, চার্জ পলিমার থাকার জন্য ওটা ভারী হবে এবং চার্জের ইন্টারাকশনের ফলে ও ভারী অবস্থায় নিচের দিকে পড়ে যাবে। টেম্পারেচার বাড়িয়ে ফেলে দিতে পারি, পিএইচ চেঞ্জ করে ফেলে দিতে পারি, অ্যান্টিজেন অ্যান্টিবডির মতন অ্যাফিনিটি দিয়ে সেপারেট করে দিতে পারি, লাইগেন্ড দিয়ে সেপারেট করে দিতে পারি। দিস ইজ আর দ্য ডিফারেন্ট মেথড। দেখ, তাহলে এখনো পর্যন্ত যা যা জানলি সেইগুলোর মধ্যে ইনক্লুডেড হচ্ছে প্রেসিপিটেশন, ফিল্ট্রেশন বা মেমব্রেন ফিল্ট্রেশন, এক্সট্রাকশন থ্রু লিকুইড লিকুইড, আর হচ্ছে গিয়ে ইভাপোরেশন। দিস দ্য মেথডস বাই হুইচ উই ক্যান concentrate the chemical. Okay.